আইএনজি ফর্ম বসবে, নাকি টু দিয়ে বসবে, না কি দিয়ে বসবে, মানে এই যে মানে ভার্বের কোন রূপটা এই ফাঁকা স্থানে বসবে, এগুলো গ্রামার বইতে পাবেন। ঠিক আছে না, এইগুলো গ্রামার বইতে পাবেন। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্ষেত্রেও একই জিনিস, যে আহ, ইয়ে না রেখে, আপনার অর্থকে না বদলায় কিভাবে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের চেঞ্জ করা যায়, এটা নিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো আপনার বইতে পাবেন। এগুলো মানে করে করে প্র্যাকটিস করতে হয়। যত আপনি করবেন তত আপনার মানে এটা মাথায় চলে আসবে, এটা মুখস্থ করতে হবে না, মাথায় চলে আসবে। তারপর গ্রুপ ভার্বস। গ্রুপ ভার্বগুলো এরকম যে কিছু কিছু ভার্বের পর কিছু কিছু বিশেষ প্রিপোজিশন বসে, সেগুলো মুখস্থ করতে হয় সেগুলা। তারপর হচ্ছে ভয়েস চেঞ্জের রুলসগুলো বিস্তারিত জানতে হবে, ন্যারেশন রুলস বিস্তারিত জানতে হবে, টেন্স সম্পর্কে পুরো ধারণা থাকতে হবে। এই সম্পর্কে ধারণা না থাকলে মানে এখনো পর্যন্ত আমরা সাফার করতেছি এগুলো নিয়ে। বোঝা গেল? তার মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোর জন্য সময় যতই দেন আপনি সেটা সারা জীবনের জন্য হয়ে যাবে, কোনো কিছু লস নাই। এটা হয়তো বা আপনি ইংরেজিতে A+ পাওয়ার জন্য দরকার নাই, কিন্তু আপনার সারা জীবনের জন্য এগুলো প্রয়োজন হবে। ঠিক আছে না? সুতরাং এটা মাথায় রাখেন ইনশাল্লাহ। এগুলোর জন্য এফোর্ট দেন, 1 বছর যদি লাগে 1 বছর দেন, হ্যাঁ, যদি 1.5 বছর 2 বছর লাগে তাও দিলেও এটা আপনার কোনো লস নাই, বিকজ এটা আপনার সারা জীবনের জন্য একটা একটা সঞ্চয় হবে আর কি। এই জিনিসটা মাথায় রাখা। এবং ভালো একটা গ্রামার বই আমরা পড়তাম হচ্ছে রেন অ্যান্ড মার্টিন। রেন অ্যান্ড মার্টিনের বই পড়তাম, ওইটা খুবই চমৎকারভাবে ছিল জিনিসগুলা। আহ, আপনারা দেখেন আপনাদের কোনটা পড়ায়, সেই অনুযায়ী আপনারা পড়তে পারেন। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট বলে, ভাই আপনি এত কথা বলতেছেন, এগুলা কি সম্ভব? সারাদিনের মধ্যে আমরা ক্লাস করি, ক্লাসে থাকি, স্কুলে থাকি, কলেজে থাকি, আবার এরপর এসে বাসায় আবার কোচিং করি, এরপর আর কখন এগুলা পড়বো? এগুলা করে সম্ভব নাকি এগুলা? এটা আসলে আমাদের সময় ক্লাস আর কোচিং এর ব্যাপারটা আসলে এরকম ছিল না। আমরা মানে এরকম মানে এত বিচ্ছিরি অবস্থা ছিল না সে সময়। হ্যাঁ, এটা একটা বিষয় যার কারণে আপনারা যে কাজটা করতে পারেন। আমার ধারণা ক্লাসে স্যাররা খুব বেশি কিছু পড়ায় না। আমাকে যদি কোচিংই করতে হয় তাহলে ক্লাস করবো কেন? আর ক্লাস যদি করতে হয় তাহলে তুমি ক্লাসে পড়াও না কেন? কোচিংয়ে যেতে হবে কিসের জন্য? যদি ক্লাস করি তাহলে কোচিং কেন করবো? আর কোচিং যদি করি তাহলে ক্লাস কেন করবো? তাই না? সুতরাং আমি হয় আপনাদের জায়গায় হলে যে কাজটা করতাম, যেহেতু তোমরা কোচিংয়েই ভালো করে পড়াও, অতএব কোচিংয়েই পড়বো। আর ক্লাসে যদি তোমরা এসে শুধু টাইমটা নষ্ট করো, এই টাইমটা আমি অন্য কিছু পড়বো, এই টাইমটা আমি নিজেকে ডেভেলপ করব। ক্লাসে আমি তোমাদের পড়া কিছুই পড়বো না। ক্লাসে আমি আমার যে যে বিষয়গুলো পড়ার, নিজেকে ডেভেলপ করার জন্য, এগুলো আমি ক্লাসে পড়বো। আর কোচিংয়ে যেহেতু তোমরা ভালো করে পড়াইতেছো, সুতরাং কোচিংয়ে আমি আমার একাডেমিক বিষয়গুলো আমি আমার কোচিংয়ে পড়বো। মানে আমি আপনাদের জায়গায় হলে আমি এই কাজটা করতাম আর কি। আচ্ছা, এবার আমরা দেখি পরীক্ষায় ভালো করার কৌশল। হ্যাঁ, পরীক্ষায় যে লেখার যে লিখিত যে পরীক্ষা, সেই পরীক্ষায় কি করলে পরে ভালো করা যায় সেটা আমরা একটু দেখব। 1 নম্বর হচ্ছে লেখা স্পষ্ট হওয়া। কিভাবে লেখা স্পষ্ট করা যায় এটা আমি সামনে আলোচনা করছি। লেখা স্পষ্ট, লেখা সুন্দর হইতে হবে, একদম মুক্তোর মতো হইতে হবে, এটা নট নেসেসারি, কিন্তু আপনার লেখাটা যেন পড়া যায়। হ্যাঁ, এমন যেন না হয় যে লেখাটা একদম মানে কাকের ঠ্যাং বগের ঠ্যাং, তেলাপোকা একটা কালির মধ্যে ডুবাইয়া ছেড়ে দিছে আর তেলাপোকা হেঁটে বেড়াইছে, এরকম যেন না হয়, বরং লেখাটা যেন পড়া যায়। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে উত্তরগুলো পয়েন্ট আকারে হওয়া দরকার। উত্তরগুলা ডেসক্রিপশন, আপনি পাতার পর পাতা ডেসক্রিপশন লিখতেছেন, পাতার পর পাতা আপনি মানে গল্প লিখতেছেন না, এভাবে করলে পরে মানে তারা পড়বে না। মানুষের চোখের কিছু লিমিটেশন আছে। মানুষের চোখ একই ধরনের জিনিস দেখতে চায় না, একই ধরনের জিনিস মানুষের চোখ দেখতে চায় না। হ্যাঁ, এই জন্য দেখেন না গাড়ির নতুন নতুন মডেল বেরোতেছে কেন? কারণ একই জিনিস মানুষ দেখতে চায় না। যার কারণে আপনার লেখার মধ্যে যদি পয়েন্ট থাকে, তাহলে এক্সামিনার যিনি খাতা দেখবেন, যিনি, তার চোখগুলো ওই পয়েন্টে পয়েন্টে পড়বে। যেমন বুলেট করছেন আপনি, বুলেট, হ্যাঁ, ধরেন যে প্রশ্নটা আপনি 3 পৃষ্ঠা লিখতেন ডেসক্রিপশন, সেটাকে আপনি ছোট ছোট বুলেট আকারে করছেন, যে এই পয়েন্ট আকারে যে প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে দেওয়া যায় সেটা আপনি পয়েন্ট আকারে দেবেন। হুম। কি কি বৈশিষ্ট্য, অমুকের বৈশিষ্ট্য কি কি, এটা এক বুলেট 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 করে আপনি 5টা 10টা বৈশিষ্ট্য ইয়ে করলেন। এক্সামিনারের চোখ ওই বুলেটের উপর পড়বে, বুলেট পড়বে, এবং সে দেখবে 1 2 3 4 5 10টা পয়েন্ট লিখছে, অতএব একে একে 10 দিয়ে দাও। ঠিক আছে, এরকম একটা বিষয় মানে মানুষের মাথার মধ্যে কাজ করে। কারণ খাতা দেখার সময় এক্সামিনাররা পুরো খাতা পড়ে না, আপনি কি লিখছেন এটা তারা পড়বে না। আপনি যখন ছবি বা ডায়াগ্রাম ইউজ করবেন লেখার মধ্যে, ছবি বা ডায়াগ্রাম ইউজ করলে ওই ডায়াগ্রামের উপর তার চোখ পড়বে, ছবির উপর তার চোখ পড়বে, আরে বাবা ছেলেটা ছবি আঁকছে, বাহ, এই তো বেশ হয়ে গেল, এই তো তার তার মুড মানে অন হয়ে গেল। ছবি ইউজ করা, বিভিন্ন ডায়াগ্রাম ইউজ করা। ধরেন আপনি 1 পৃষ্ঠা লিখে যেটা বুঝাইতেন, সেইটা আপনি একটা ডায়াগ্রাম ইউজ করে বুঝাই দিতে পারলেন। মানে মোট কথা টিচারকে বুঝাই দেওয়া। ফ্লো চার্ট ইউজ করা, এই দেখেন ওরা কত সুন্দর করে ফ্লো চার্ট ইউজ করছে। কোশ্চেনটা খুব সম্ভবত গান্ধী গান্ধী কি করছে এই মুভমেন্টে, যে কি যেন, কি মুভমেন্ট, নেলি মুভমেন্ট, নেলি আন্দোলন নামে একটা আন্দোলন ছিল মনে হয়, যতদূর মনে পড়তেছে। এখানে কি কি হয়েছে ও দেখেন, ফ্লো চার্ট করছে, বক্স করছে, একটা অ্যারো দিছে, দিয়ে ফ্লো চার্ট,
প্রথমে গান্ধী ট্রাভেল করছে, ট্রাভেল টু এই, এরপরে সে এত সালে এই কাজটা করছে, এরপরে সে এত সালে এই কাজ করছে, এরপরে সে এত সালে ম্যান্ডেলার সাথে দেখা করছে, এরপরে সে 1800 সালে এই করছে। এই যে দেখেন ফ্লো চার্ট আকারে দিছে। এই জিনিসটাই কিন্তু সে একটানা লিখতে পারতো, একটানা বর্ণনা দিয়ে যেতে পারতো, যেটা টিচার হয়তো বিরক্ত হইতো বা টিচারের চোখে দেখতে ভালো লাগতো না, কিন্তু এটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে না। হ্যাঁ, টিচার দেখছে বাহ ছেলেটা খুব বক্স করে করছে, বাস হয়ে গেল। টেবিল ইউজ করা, প্রচুর পরিমাণ টেবিল। এই দেখেন, যেখানে পার্থক্য সেখানে টেবিল, যেখানে পার্থক্য থাকবে, জাইকা এবং ইবোলা ভাইরাসের মধ্যে পার্থক্য, টেবিল করছে, দেখছেন সুন্দর করে টেবিল করে অ্যান্সার দিয়ে দিছে। টেবিল করতে হবে। এই যে ও মানে মূল পয়েন্টগুলো এভাবে আন্ডারলাইন করা, এই যে একটা যেমন হোক এটা এটা ভারতের ম্যাপ আঁকছে, যদিও এটা কেমন জগা খিচুড়ি মানে এটা, এটা কি রুটি না পরোটা কি যেন এটা বানাইছে, যাই হোক। তো বোঝা তো যাচ্ছে এটাই কিন্তু মানে টিচার এটাই চায়, টিচার এটাই চায়। এটা দেখেই সে নাম্বার উঠতে থাকবে আর কি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ফ্লো চার্ট, টেবিল, ছবি, ডায়াগ্রাম ব্যবহার করা, পয়েন্ট আকারে লেখা, বুলেট ইউজ করে করে লেখা, নম্বর এবং উত্তরের অনুপাত ঠিক রাখতে হবে। যেমন ধরেন একটা কোশ্চেনে 5 মার্ক আছে আর একটা কোশ্চেনে 10 মার্ক আছে, তাহলে আপনি 10 মার্ক লিখবেন 4 পৃষ্ঠা, 5 মার্ক লিখবেন 2 পৃষ্ঠা। কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে 5 মার্ক লিখলেন 3 পৃষ্ঠা আর 10 মার্কের কোশ্চেন 1 পৃষ্ঠায় শেষ করলেন, তাহলে হলো না। মানে আপনার এই নম্বর এবং উত্তরের সাইজটা পুরো খাতাতে আপনি একই রকম রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম নিজের একটা ইয়ে থাকবে আর কি, যে এই প্রশ্নের উত্তর এত মার্কের জন্য আমি এত পৃষ্ঠা লিখবো, এরকম একটা আইডিয়া থাকবে আর কি। আচ্ছা, প্রশ্ন বুঝে টু দ্য পয়েন্ট উত্তর দেওয়া। 1 মার্ক আছে, 1 মার্কের জন্য তো আপনার 1 পৃষ্ঠা লেখার দরকার নেই। 1 মার্কের জন্য আপনি একটা বা দুটো লাইন লিখবেন, ঠিক আছে না? এর জিনিসগুলো বোঝা, টু দ্য পয়েন্ট, কি প্রশ্ন করতেছে আর আমি কি উত্তর দিচ্ছি, এটা মাথায় রেখে প্রশ্ন করা। প্রশ্নের মাঝে ইংরেজি আরবি কোটেশন ইউজ করা, মানে এটা আমরা করতাম, বুঝছেন, নীলকালিতে, মানে কোশ্চেনের মাঝে, মানে ওই যে বললাম যে এক্সামিনারের চোখ পড়বে এই পয়েন্টে পয়েন্টে, ফ্লো চার্টে, টেবিলের ডায়াগ্রামে, এই যে অন্য কালি ইউজ করছেন নীলকালি, বা একটু বাংলা, পুরো একটা বাংলা পরীক্ষার মধ্যে আপনি একটা ইংরেজি লাইন ইউজ করছেন, ওইখানে ওর চোখ পড়বে, হ্যাঁ, নাম্বার উঠবে। প্রশ্নের মাঝে চেষ্টা করা যদি কোনো ইংরেজি কোটেশন জোগাড় করা যায়, রিলেটেড, একদম আনরিলেটেড না, ইংরেজি কোনো কোটেশন যদি জোগাড় করা যায় বা কোনো প্রয়োজনীয় আরবি কোনো কোটেশন জোগাড় করা যায়, তাহলে যেমন আমরা ইসলাম শিক্ষা আমি করতাম, আমি একটু আরবি লিখতে টুকটাক পারতাম ছোটবেলা থেকেই। তো ইসলাম শিক্ষা ইয়েতে আমি আরবি কোটেশন ইউজ করতাম, ছোট ছোট হাদিস বা এই বিষয়গুলো ইউজ করতাম। ইংরেজি কোটেশন সমাজ বিজ্ঞান বই পরীক্ষায় ইংরেজি কোটেশন ইউজ করতাম, হ্যাঁ, বা এই ধরনের পরীক্ষা এসে ইংরেজি কোটেশন ইউজ করতাম। বা যদি কোনো সায়েন্স রিলেটেড কোনো রচনা লিখতে হইতো, একবার বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে একটা রচনা হয়েছিল আমাদের, কোনো একটা পাক্ষিক পরীক্ষা বা সামথিং। তো 20-এর মধ্যে স্যার 17 দিছে আমাকে, এবং আমার ওই খাতাটা সবাইকে দেখাইছে যে এরা দেখো একটা রচনা 20-এর মধ্যে 17, তখন আমি ক্লাস 9-এ 10-এ পড়ি, 9-এ পড়ি। আচ্ছা, তো এরকম এই সমস্ত ধর একটু একটু সায়েন্স রিলেটেড ইয়েতে তখন এই মানে ইংলিশ কোটেশন ইউজ করতাম, তো যেখানে দরকার আর কি, অপ্রাসঙ্গিক না প্রাসঙ্গিক, এইগুলোতে চোখ পড়বে। আর হচ্ছে ছোট ছোট প্যারা করে লেখা, যেমন বর্ণনামূলক লেখাও যদি হয়, মানে এক টানা না লিখে ছোট ছোট প্যারা করা। প্যারা কিভাবে করতে হয় দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তোমা কই, হায় হায়, প্যারা মানে হচ্ছে একটু ডান দিকে সরে যেতে হয়, হ্যাঁ, একটু ডান দিকে সরতে হয়। মানে ধরেন যে কিভাবে বুঝাই, একটানা লেখা যাবে না, এই যে একটানা বামে একটানা লিখছে, এটা এটা না। প্যারা মানে হচ্ছে এই যে এক প্যারা, এই প্যারা শুরু হবে এইখান থেকে একটু ডান দিকে সরে গিয়ে, পরের প্যারা শুরু হবে আরেকটু ডান দিকে সরে গিয়ে, হ্যাঁ, এটাকে বলে প্যারা আর কি। প্রথম লাইনটা ডাইনে একটু সরে যাবে, প্রথম লাইনটা, এটাকে বলে প্যারা। এই প্যারা করলে এই মানে যিনি এক্সামিনার তার চোখ এই ফাঁকায় ফাঁকায় চোখ পড়বে, হ্যাঁ, এবং সে পড়তে ইন্টারেস্টেড হবে আর কি। ঠিক আছে, মোটামুটি এটা বর্ণনামূলক হলে ছোট ছোট প্যারা করে লিখতে হবে। মোটামুটি এখানে আলাপ এটাই। আচ্ছা, হাতের লেখা সুন্দর করা, হাতের লেখা সুন্দর করা। এই যে ছেলেটা কি লিখছে দেখেন, সব খারাপ ছাত্রের হাতের লেখাই কিন্তু খারাপ না, আবার সব ভালো ছাত্রের হাতের লেখাই কিন্তু সুন্দর না। খারাপ ছাত্ররা ফ্রি জিনিস খেতে চায় না বিধায় হাতের লেখা ভালো করে কষ্ট ছাড়াই 5-10 মার্ক নেওয়ার চেষ্টাও করে না। মানে যারা হাতের লেখা ভালো তারা এমনিতে একটু 5-10 মার্ক বেশি পায়, তো এটা ওটা আমাদের দরকার নাই, ওইটা ভালো ছাত্রদের তারা দান করে দেয়। পড়ালেখা ছাড়াও দুনিয়াতে যে আরো অনেক কাজ আছে, এটা ব্যাক বেঞ্চারদের মাথায় পাড়ার দাদারা ঢুকিয়ে দিয়েছে। এই ধরুন, পটারও চেয়ারম্যানের বাগানে লিচু চুরির প্রোগ্রাম, পেঁপে চুরি, ডাব চুরি, পিকনিকের মুরগি চুরি ইত্যাদি নানাবিধ প্রোগ্রামে ব্যস্ত থাকার কারণে তারা হাতের লেখা সুন্দর করার সুযোগ পায় না। ঠিক আছে, আচ্ছা, ভালো লিখছে। তো যাই হোক, মানে আমাদের হাতের লেখা সুন্দর করার পিছনে যদি আমরা একটু 1 মাস 2 মাস সময় ব্যয় করি, এইটা
আমাদের সারা জীবনের একটা কামাই হবে, এটা আপনি এটার জন্য পস্তাবেন না কখনো সারা জীবনে। আচ্ছা, হাতের লেখা যার ভালো এমন কারো লেখা অনুকরণ করা। সরাসরি বই দেখে লেখা লিখতে গেলে ওটা আসলে হয় না। যার কারণে হাতের লেখা যার সুন্দর এরকম একজন মানুষের কাছ থেকে ধরেন একটা দুটো পৃষ্ঠা নিলেন, নিয়ে আপনি ওই লেখাটা অনুকরণ করার জন্য চেষ্টা করতেছেন। আমি আমার ছাত্র জীবনে আমার সিনিয়র ভাই যাদের হাতের লেখা ভালো ছিল, যারটাই পছন্দ হইতো আমি তার মতো করে লেখা শুরু করতাম। এর ফলে আলটিমেটলি যেটা হয়, নিজের একটা স্টাইল দাঁড়ায় যায়। হ্যাঁ, নিজের একটা স্টাইল তৈরি হয় আর কি, যেটা হয়তো অত সুন্দর হয় না, কিন্তু মানে নিজেরটার চেয়ে একটু উন্নতি হয় আর কি। আচ্ছা, নিয়ম হচ্ছে পেজ থেকে কলম যত কম উঠবে তত আপনার হাতের লেখা দ্রুত হবে। হ্যাঁ, মানে পেজ থেকে কলম যত কম উঠবে আর কি, টানা টানা লিখতে পারলে তখন হাতের লেখাটা তাড়াতাড়ি হয় আর কি। তো এটা পিছনে সময় দেওয়া উচিত আমাদের, আমার আমার মনে হয়, যেটা সারা জীবনের কামাই হবে সেটার পিছনে কিছু সময় না দিলে হবে বলেন? আচ্ছা, তাহলে আমরা এই যে জিনিসগুলো নিয়ে আলাপ করলাম, এই জিনিসগুলো মোটামুটি এখানে একটা ভালো একটা কথা লিখছি যে নিজেকে যদি গঠন করেন, আপনি কোন সাবজেক্টে পড়ছেন, কি চাকরি করছেন, এটা ব্যাপার না। আপনি যদি নিজেকে ডেভেলপ করেন, এতক্ষণ পর্যন্ত আমরা যত আলোচনা করলাম, এই পুরো আলোচনা অনুসারে যদি আপনি নিজেকে ডেভেলপ করেন, আপনি যদি ব্যবসা করেন তবুও আপনি ভালো করবেন, আপনি চাকরি করেন তবুও আপনি ভালো করবেন, যদি কেউ পিয়নের চাকরিও করে তবু সে হি উইল বি দ্য বেস্ট পিয়ন ইন হিজ অফিস। মানে আমি কথা কথা বলতেছি যে যদি নিজেকে গঠন করার পিছনে সময় দেন। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে একজন একজন মানে পিয়ন আছেন আর কি, এমএলএসএস, এত স্মার্ট কথাবার্তার পোশাক আশাকে, মানে যে কেউ দেখলে শুরুতে তাকে মনে করবে এই হচ্ছে আমাদের স্টুডেন্ট, বুঝা গেছে, মনে করো ছাত্র। এবং স্বাভাবিকভাবেই ম্যাডাম মানে চেয়ারম্যান থেকে শুরু করে সবার আস্থার জায়গায় সে সমস্ত কাজকর্ম এই সেই হ্যান ত্যানগুলো সে করে, তাকে তাকে মানে তার তার প্রেজেন্টেশন ভালো হলে তাকে সব ভালো ভালো জায়গায় পাঠানো হয়। ঠিক আছে, এরকম মানে এটাই মানে আপনি যদি নিজেকে গঠন করেন, নিজেকে ডেভেলপ করেন, নিজের প্রেজেন্টেশন, নিজের ইয়ে কি বলে সবকিছু, নিজের মানে লেখার ভঙ্গি, বাচন ভঙ্গি, দেহ ভঙ্গি, তারপর হচ্ছে এই যে যা যা কিছু আলোচনা করলাম, তাহলে আপনি যেখানেই যান না কেন, আপনি যদি সবচেয়ে ভার্সিটির সবচাইতে কমা পালি সাবজেক্টেও যদি আপনি পড়েন, পালি সাবজেক্টেও যদি আপনি পড়েন তবু আপনি ভালো করবেন। হ্যাঁ, কিন্তু নিজেকে গঠন করার পিছনে সময় দিতে হবে, শুধু একাডেমিক পড়া, শুধু জিপিএ 5 এর পিছনে থাকলে হবে না। আর যেটা বলছি ব্যবসা, যে শিক্ষিত মানুষ আর এক্সপার্ট মানুষের ব্যবসা এক না, শিক্ষিত মানুষ আর এক্সপার্টের ব্যবসা আর আনপড় মানুষের ব্যবসা এক না, এক জিনিস না। এক্সপার্টের চাষবাস আর চাষির কাছে চাষবাস দুটো এক জিনিস না। হ্যাঁ, যেমন যে ব্যক্তি যিনি করছেন, যিনি কথা কথা কৃষি ভার্সিটিতে অনার্স মাস্টার্স করে আসছে, উনি যখন হাঁস পালন করবে, কথার কথা 1000 হাঁস পালন করছে, তার কেমন হবে? এটা কি একজন মানুষের 5টা হাঁস পালার মতো বিষয় হবে? এটা একটা বিরাট জিনিস হবে, এটা সাইন্টিফিক জিনিস হবে, এটা তাদের স্বাস্থ্য থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা বিপ্লব তৈরি করবে সে। ঠিক আছে না? তো এই কারণে শিক্ষিত মানুষের ব্যবসায় আসা, শিক্ষিত মানুষের কৃষিতে আসা, এইটা চাকরির চাইতে অনেক বেশি ইনকাম জেনারেট করবে, অনেক বেশি মানুষের আহ, মানে রিজিকের সংস্থান করবে। ঠিক আছে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। নিজেকে গঠনের পিছনে প্রতিবন্ধকতা কি কি আছে? নিজেকে গঠনের পিছনে প্রতিবন্ধকতা হচ্ছে 1 নাম্বার, রুটিন না করা। আমি আমার ছাত্র জীবনের ক্ষেত্রে আমি দেখছি যে রুটিন কি জিনিস এটা আমি মানে মানে কোনোদিন সারা জীবন আমি কখনো করি নাই, রুটিন কাকে বলে। এটাই দিনের পথে আসার পরে আমি রুটিন করি, এর আগ পর্যন্ত চলছে গাড়ি যাত্রা বাড়ি, তোর লাইফ একটাই, এনজয় করো, চলুক, চলতে থাকুক, যখন পারবো না তখন দেখা যাবে। কিন্তু এই যে একটা মাইন্ডসেট, এইখান থেকে আমাদের ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের এসএসসি, ইন্টার, ভার্সিটির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমনকি পুরো ভার্সিটি লাইফ আমাদের কোনো রুটিন থাকে না। আমরা কখন কি করতেছি, কি বারে আমি কি করব। হ্যাঁ, মানে আমার যে আজকে এতটা থেকে এতটা পর্যন্ত ঘুমাবো, এত থেকে এত পর্যন্ত এই পড়বো, এত থেকে এতটা পর্যন্ত এখানে যাবো, এতটা থেকে এতটা পর্যন্ত ক্লাস করবো, এতটা পর্যন্ত ঘুমাবো, এই যে একটা রুটিন, এই রুটিন তো আমার সারা জীবন কোথায় কখনো ছিল না। মানে এইটা না করার কারণে আমি মানে অনেক, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা রুটিন লাইফ লিড করতাম তাহলে হয়তো আমার আরো ভালো হতো। যার কারণে নিজেকে গঠনের পিছনে প্রতিবন্ধকতা হচ্ছে রুটিন না করা। আপনাকে রুটিন করতে হবে, রুটিন মেনটেন করা যায় না। রুটিন ইজ মেড ফর নট টু অ্যাবাইড বাই, মানে একটা রুটিন আপনি করবেন, এটা মেনটেন করা যাবে না, পারবেন না আপনি, কিন্তু আপনাকে রুটিন করার অভ্যাস করতে হবে। কারণ রুটিন যখন আপনি করবেন, ধরেন আমি শুক্রবার রুটিন করছি, তাহলে শনি রবি সোম 3 দিন অন্তত আমি রুটিন মতো চলতে পারবো। মঙ্গল বুধ বৃহস্পতি গিয়ে আবার ধ্বংস হয়ে যাবে সেটা। আবার শুক্রবার রুটিন করব, তাহলে আবার 3টা দিন আমি প্রোডাক্টিভ কাটাতে পারবো, আবার 3টা দিন নষ্ট হয়ে যাবে, আবার শুক্রবার আমি রুটিন করব, আবার প্রথম 3টা দিন আমার একটু ভালো কাটবে, আবার 3টা দিন নষ্ট মানে এলোমেলো। তার মানে রুটিন করার দ্বারা আপনি আপনার সময়ের অপচয় কমাতে পারবেন। আপনি মানে কমপক্ষে সপ্তাহের প্রথম 3-4টা দিন তো প্রোডাক্টিভ কাটাতে পারবেন। এই কারণে প্রতি সপ্তাহে রুটিন করার অভ্যাস গ্রো করেন। 2 নম্বর হচ্ছে বিপরীত লিঙ্গ।
নিজেকে গঠন করার পিছনে আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে বিপরীত লিঙ্গ। বিপরীত লিঙ্গ যে কত খতরনাক, এইটা আমি যে অনেক কিছু লিখছি, এত কিছু আমি এখন বলবো না, এইগুলো আপনার একটু পড়ে নিয়েন এখানে আমি কি লিখছি। বিপরীত লিঙ্গের কারণে সব আপনার মানসিক স্বাস্থ্য শেষ হয়ে যাবে, বিপরীত লিঙ্গের কারণে আপনার একাডেমিক পারফরমেন্স শেষ হয়ে যাবে। এই যে রোমান্টিক সম্পর্ক একাডেমিক পারফরমেন্সে খারাপ প্রভাব ফেলে, মানসিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলে। ভার্সিটিতে যারা মেন্টাল হেলথ কাউন্সেলিং, তাদের মধ্যে 3 নম্বর কারণ হচ্ছে রিলেশনশিপ প্রবলেম, 3 নম্বর কারণ। আর তারপর হচ্ছে কি মেয়েদের বেশি বাজে, মানে একটা ছেলে আর একটা মেয়ে, দুইজনের মধ্যে কার প্রেমের সম্পর্ক কার উপরে খারাপ খারাপ বেশি খারাপ, কার জন্য? মেয়েদের জন্য বেশি খারাপ, ছেলেদের জন্য অতটা খারাপ না। একটা মেয়ের জন্য একটা প্রেমের সম্পর্ক অনেক বেশি খারাপ। এই দেখেন 3টা রিসার্চ, এই 3টা রিসার্চ দেখা গেছে ছেলের তুলনায় মেয়েদের জন্য প্রেমের সম্পর্ক বেশি খারাপ। এই দেখেন রোমান্টিক স্ট্রেস, প্রেমের কারণে যে স্ট্রেস, সেই স্ট্রেসের কারণে সবচাইতে যন্ত্রণাদায়ক হচ্ছে এটা, মানে যত যত মানুষের মানে যত ধরনের স্ট্রেস, তার মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক হচ্ছে প্রেমের স্ট্রেস। আচ্ছা, অবশেষে ডিপ্রেশন, এংজাইটি, এই দেখেন সম্পর্ক গঠিত সমস্যা হচ্ছে স্ট্রেসের, যুবকদের যে মানসিক কষ্ট বা স্ট্রেস শরীরের উপর যে একটা প্রভাব পড়ে, 3 নম্বর কারণ হচ্ছে প্রেম। 1 এবং 2 নম্বরের এই যে 1 আর 2, 1 আর 2 নম্বরের কারণ হচ্ছে এই যে 1 আর 2 এর একটা বিরাট অংশের কারণে কিন্তু 3 নম্বরটাই, মানে 1, 2, 3, এই তিনটাই হচ্ছে প্রেম। ঠিক আছে, এই যে ডিপ্রেশন, এংজাইটির লক্ষণ বেশি বেশি হয় এই প্রেমের কারণে। আর কত বলবো বলেন। এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকে মানে প্রেমের সম্পর্কের মধ্যে যে প্রবলেমটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে যে কিছু সময় ভালো যায়, কিছু সময় খারাপ যায়, কিছু সময় ভালো যায়, কিছু সময় খারাপ যায়। এবং এটা আরো খারাপ, গবেষকরা বলতেছে ভালো খারাপ মিশ্র অভিজ্ঞতা শুধু নেগেটিভ অভিজ্ঞতার চাইতে বেশি খারাপ। এই যে কখনো ভালো কখনো খারাপ, ঠিক আছে। আরেকটা আছে তো, এই যে প্রেমের সম্পর্ক তৈরি হওয়া এটাও স্ট্রেসের, প্রেমের সম্পর্ক শেষ হয়ে যাওয়া দুটোই স্ট্রেসের। একটা প্রেম শুরু হয়েছে ওটাও স্ট্রেস, শেষ হয়ে যাওয়া দুটাও স্ট্রেস। এই জন্য প্রেমের সম্পর্ক সবচেয়ে একটা মানে কি বলা যায় সবচেয়ে খারাপ। হুম, এই দেখেন কত রিসে, এগুলো সব পড়েন আপনারা, বুঝছেন, একটু 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 রিভাইজ দেন, তাহলে বুঝতে পারবেন যে তার মানে বিপরীত লিঙ্গ নিজেকে গঠনের পিছনে প্রতিবন্ধকতা। তবে বিয়ে ব্যাপারটা আলাদা, বিয়ে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যদি কেউ ভার্সিটি লাইফে বিয়ে করে, এমন যতজনকে আমি পাইছি ভার্সিটিতে বিয়ে করছে, তাদের চিন্তা ভাবনাগুলো অনেক সুন্দর হয়েছে। তারা অন্যান্য আরো 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 মেয়েদের থেকে নিজেকে গুটায় নিতে পারছে, নিয়ে শুধু এক স্ত্রীতে ফোকাস হয়েছিল, এবং তারা মানে নিজের পরিবার নিয়ে, স্ত্রী নিয়ে, সবকিছু নিয়ে অনেক অনেক প্রোডাক্টিভ চিন্তা, পজিটিভ চিন্তা করছে। হ্যাঁ, কিভাবে তারা রোজগার করবে, হয়তো বা সে থার্ড ইয়ারে থাকতে একটা ব্যবসা শুরু করছে, বা সে অন্য কিছু করছে। হ্যাঁ, মানে সে তার চিন্তা ভাবনাগুলো সুন্দর হয়েছে, প্রোডাক্টিভ হয়েছে, আমি যে কজনকে পাইছি আর কি। তো যার কারণে এটা মানে এটা হচ্ছে শুধু ইসের জন্য, মানে প্রেমের সম্পর্কের মতো যে সম্পর্কগুলো খুব ইজিলি ভেঙে চুরে যায়, সেই সম্পর্কের জন্য এটা এটা খুব প্রবলেম। হুম, বিয়ের সম্পর্ক একদম আলাদা, প্রেমের সম্পর্ক আর বিয়ের সম্পর্ক একদম 180 ডিগ্রি আলাদা। সুতরাং এটা ওটা এভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। নিজেকে গঠনের পিছনে আরেকটা প্রতিবন্ধকতা হচ্ছে ডিভাইস। হ্যাঁ, ডিভাইস, এটার সম্পর্কে রিসার্চগুলো আনি নাই, তাহলে আরো বড় হয়ে যাবে। কিন্তু ডিভাইস নিয়ে অনেক রিসার্চ আছে, আপনারা একটা বই পড়তে পারেন আপাতত, বোকা বাক্স নামে একটা বই আছে, বোকা বাক্স, সন্দীপন প্রকাশনীর বোকা বাক্স। এই বইটা থেকে আপনারা টিভি সহ অন্যান্য যে সমস্ত ডিভাইস, স্ক্রিন, এটা নিয়ে আপনারা একটা ভালো ধারণা পাবেন। তারপর আসক্তি, যে কোনো আসক্তি হতে পারে, সেটা মুভি আসক্তি হতে পারে, সেটা অতিরিক্ত খেলাধুলা নিয়ে আসক্তি। এই যে দেখেন না বিশ্বকাপ নিয়ে মানুষ কি করে, অতিরিক্ত আসক্তি। হ্যাঁ, কিছু কিছু পাবলিক থাকে, তারা দুনিয়ার যত খেলা আছে সব দেখে, এমনকি মাইকেল শুমাখারের কার রেসিংও দেখে, আবার এনবিএ বাস্কেটবলও দেখে। আমি এরকম ছিলাম আর কি, এই জন্য বললাম যে সব ধরনের খেলা টেলা দেখতাম। তো এইটা আর কি। তো এগুলাও নিজেকে গঠন করার পিছনে একটা বড় প্রতিবন্ধকতা। অনেকে গেম আসক্ত আছে, প্রচুর গেম নিয়ে এমন ফ্রিক। হ্যাঁ, এইগুলো নিজেকে গঠন করার পিছনে প্রতিবন্ধকতা। লাইফস্টাইল, ওই যে বললাম যে চলছে গাড়ি যাত্রা বাড়ি, যা এই যে ফ্রেন্ডস, এই ফাস্ট ফুড, এই ইলেকট্রনিক ডিভাইস, এই নতুন নতুন এই সেই আপডেট থাকা, কখন কি আসলো না আসলো, হ্যাঁ সেটা সেটা নিয়ে মানে পাগল হয়ে যাওয়া। এই যে একটা জীবন, হ্যাঁ, মানে সো কল্ড মানে ইউনিভার্সিটি লাইফ এনজয় করা বলতে যেটা বোঝায় আর কি, বা ইংলিশ মিডিয়াম কালচার যেটাকে বলে, এইগুলো নিজেকে গঠন করা যাবে না এভাবে, ঠিক আছে না। আরেকটা ব্যাপার হচ্ছে দিনের ব্যাপারে উদাসীনতা। ইসলামের ব্যাপারে যে ব্যক্তি উদাসীন, তার জীবনটা তার না রুটিন হবে, তার লাইফস্টাইল এরকম চলবে, তার আসক্তি বা কোনো কিছু তার কাছে কোনো ব্যাপার না। এইটাতে যে যে কমিটেড না, যার ইসলামের ব্যাপারে কোনো কমিটমেন্ট নাই, সে এইগুলা তার জন্য ইজি। এগুলোর মধ্যে কোনো না কোনোটার মধ্যে সে আটকায় আছে, এবং এই জন্য সে নিজেকে গঠন করতে পারতেছে না, ঠিক আছে।
ইসলাম, আল্লাহ রবুল আলামিন তো তার আল্লাহর রহমত তো সাথেই থাকে। ইসলাম যে পালন করবে, পরিপূর্ণভাবে যে পালন করবে, সে তার বাহ্যিক দিক থেকে শুরু করে নিয়ে অভ্যন্তরীণ সবখানেই যে ইসলামকে পালন করার চেষ্টা করবে, তো তার সাথে তো আল্লাহর রহমত থাকবে, আল্লাহ তাআলা মানে তার মধ্যে বারাকা দিবেন। এটার আবার সায়েন্টিফিক গবেষণা আছে। সায়েন্টিফিক গবেষণা হচ্ছে, ওরা তো আবার ধর্মের উপর গবেষণা করবে না, ওরা গবেষণা করছে মাইন্ডফুলনেস এর উপরে। মাইন্ডফুলনেস, হোয়াট ইজ মাইন্ডফুলনেস? মাইন্ডফুলনেস হচ্ছে যে সবসময় আমার ভেতরে কি হচ্ছে এবং আশপাশে কি হচ্ছে এটার ব্যাপারে সচেতন থাকা। সচেতন থাকা। দেখেন, খুব খেয়াল করলে দেখবেন যে আমরা কিন্তু ইসলামের মধ্য দিয়ে আমরা কিন্তু ইসলাম কিন্তু আমাদেরকে মাইন্ডফুল করে। যে ইসলাম পালন করে সে মাইন্ডফুল। মাইন্ডফুল মানে সে যখন আজান পড়তেছে, আজান পড়ার ব্যাপারটাকে সে মানে সে মনোযোগ দিচ্ছে সেখানে। তার মধ্যে মানে কি কখন আজান পড়বে এটা সে সতর্ক। হ্যাঁ? সে প্রত্যেকটা কাজ যখন করতেছে, কাজের আগে তার মনে পড়ে যাচ্ছে সে তাকে দোয়া পড়তে হবে। সে দোয়া পড়ে কাজটা করতেছে। সে ডান হাতে খাচ্ছে বা বাম হাতকে সে এভয়েড করতেছে। বের হওয়ার সময় বাম হাতে বাম পায়ে বের হচ্ছে। মানে এই যে প্রতিটা জিনিসকে কিন্তু সে মাইন্ডফুলি করতেছে। সে মনোযোগ দিয়ে করতেছে প্রত্যেকটা কাজ। খাওয়ার সময় সে তার খাওয়ার মধ্যে মনোযোগ আছে। হ্যাঁ? তারপর সে মানে দাঁড়ায় পানি খেলে মনোযোগ দিয়ে খাওয়া যায় না। বসে পানি খাচ্ছে, সে মনোযোগ দিয়ে পানি খাচ্ছে। সে যখন জিকির করতেছে মনোযোগের সাথে, সে নামাজের মধ্যে যখন আমরা থাকি, আমরা মনোযোগের সাথে থাকি। আশপাশে কি হচ্ছে, আমি কার সামনে দাঁড়ায় আছি, আমার ধ্যান, এই যে বিষয়গুলা। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, যখন জিকির করি, মনোযোগ দিচ্ছি। মানে ইসলাম আমাকে 24 আওয়ার্স মাইন্ডফুল রাখে। হ্যাঁ? এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা মাইন্ডফুলনেস এর উপর গবেষণা করছে এবং তারা দেখতেছে যে মানসিক চাপ থেকে মুক্তি, উচ্চ রক্তচাপ, বিভিন্ন হজমজনিত সমস্যা, তারপর হচ্ছে যত ধরনের সমস্যায় আমরা মানে আমরা মেন্টালি যত প্রবলেমে থাকি এবং ফিজিক্যালি অলসো, এই সব কিছুর মুক্তি আছে মাইন্ডফুলনেস এর মধ্যে। হ্যাঁ? তার মানে দেখেন ইসলাম আপনাকে কিরকম একটা ব্যক্তিত্ব